হ্যালো স্টুডেন্টস, সাইকোন স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি জ্যামিতির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো। যদিও এটা ক্লাস 8-এর বই থেকে আলোচনাটা আমি করব, কিন্তু আসলে এটা শুধু ক্লাস 8 না, আমি মনে করি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত সকল স্টুডেন্টের জন্য এই বিষয়টা খুব প্রয়োজনীয়। মানে জ্যামিতির বেশ কিছু বিষয় দেখো, এখানে কিছু উক্তি আছে। আচ্ছা, আমি বলি যে ক্লাস 8-এর গণিত বইয়ের 26 পৃষ্ঠা না, 126 পৃষ্ঠায় এই বিষয়গুলি আলোচনা আছে, তোমরা বইয়ে দেখে নিও পরে। এখানে কিছু উক্তি আছে, 4টা উক্তি আছে। এই উক্তিগুলো সত্য কিনা বা সঠিক কিনা এটা যাচাই করতে বলছে। ক নম্বর উক্তিটা বলছে বর্গ একটি আয়ত, আবার বর্গ একটি রম্বসও। এইটা সত্য কিনা এটা আমাদেরকে যাচাই করতে বলছে। এইভাবে 4টা উক্তি। তো আমি ক নম্বরটাই আগে আলোচনা করছি। বর্গ একটি আয়ত, আবার বর্গ একটি রম্বসও। দেখো, বর্গ, আয়ত, রম্বস এইগুলো আমাদের একটু জানা দরকার। এটা হলো বর্গ, এটা হলো আয়ত, আর এইটা হলো রম্বস। এগুলো আমরা জানি। বর্গের 4টা বাহুই সমান, সবগুলো বাহু সমান, এবং প্রত্যেকটা কোণ হলো এক সমকোণ। আয়তের হলো বিপরীত বাহুগুলো সমান, এই দুইটা বাহু সমান, আবার এই দুইটা বাহু সমান, এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ। রম্বসের 4টা বাহুই সমান, কিন্তু কোণগুলো এক সমকোণ হইতেও পারে, নাও হইতে পারে। এখানে কোণের ব্যাপারে কোনো কথা নেই। রম্বসের ক্ষেত্রে কোণের ব্যাপারে কোনো কথা নাই। কোণ এক সমকোণ হলেও সেটা রম্বস, না হইলেও সেটা রম্বস। তো বর্গ এবং রম্বসের মধ্যে খেয়াল করে দেখো। আচ্ছা, প্রথমে আমি আয়ত আর বর্গের মধ্যে দেখো। এটা হলো বর্গ, এটা হলো আয়ত, আর এটা হলো রম্বস। এই দুইটার মধ্যে একটু আমি তুলনা করে দেখি যে বর্গের 4টা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ। আর আয়ত হইতে হইলে বিপরীত বাহুগুলো সমান হইতে হবে এবং প্রত্যেকটা কোণ এক সমকোণ হইতে হবে। তো দেখো, এটার সাথে এটার মিল আছে কিন্তু। এই যে বর্গটা দেখো, এর প্রত্যেকটা বাহু সমান, এর মানে হলো এর বিপরীত বাহুগুলোও কিন্তু সমান। এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান। প্রত্যেকটা বাহু সমান হওয়ার অর্থ হলো বিপরীত বাহুগুলোও সমান। তাহলে আয়তের সংজ্ঞাতেও বলা আছে যে আয়তের বিপরীত বাহুগুলো সমান। তাহলে বর্গকে আমরা আয়ত বলতে পারবো। বর্গটা এক ধরনের আয়ত। কিন্তু সকল বর্গকে আয়ত, বর্গকে তার মানে এই বর্গটাকে আমরা আয়ত বলতে পারবো, বাট এই আয়তটাকে কিন্তু আমরা বর্গ বলতে পারবো না। কারণ আয়তের দেখো, এখানে 4টা বাহু সমান যদি হইতো তাহলে এটাকে আমরা বর্গ বলতে পারতাম। যেহেতু এখানে এই চিত্রটাতে দেখো, এই চিত্রটা আয়তের চিত্র। এখানে শুধু বিপরীত, এই দুইটা বাহু সমান, আবার এই দুইটা বাহু সমান, 4টা বাহু কিন্তু সমান না, এটা আয়ত। কিন্তু এটাকে আমি বর্গ বলতে পারছি না। কিন্তু এই বর্গটাকে আমরা আয়ত বলতে পারবো, কারণ আয়তের যে শর্ত, আয়ত হওয়ার যে শর্ত, আয়তের যে বৈশিষ্ট্য, বিপরীত বাহুগুলো সমান হইতে হবে। মানে এই বাহু আর এই বাহু সমান হইতে হবে, এই বাহু আর এই বাহু সমান হইতে হবে। তা হচ্ছে এখানে যেহেতু 4টা বাহুই সমান, তাহলে বিপরীত বাহু সমান হবেই। তাহলে আমরা বর্গকে আয়ত বলতে পারি। আচ্ছা, আর রম্বসকে দেখো, এখন রম্বস আর বর্গের মধ্যে আমরা একটু কম্পেয়ার করব। বর্গের 4টা বাহু সমান, রম্বসেরও 4টা বাহু সমান। কিন্তু এখানে মেইন পার্থক্যটা হলো বর্গের প্রত্যেকটা কোণ এক সমকোণ হইতে হবে, রম্বসের প্রত্যেকটা কোণ এক সমকোণ হইলেও চলবে, না হইলেও চলবে। তাহলে বর্গটাকে আমরা রম্বস বলতে পারবো, কারণ রম্বসের সংজ্ঞাই হলো যে চতুর্ভুজের 4টা বাহু সমান, তাকেই রম্বস বলা হয়। এখানে কোণের কোনো আলোচনা নেই। তাহলে আমরা এই বর্গটাকে আমরা রম্বস বলতে পারবো, কিন্তু রম্বসটাকে বর্গ বলতে পারবো না। তার মানে বর্গটাকে রম্বস বলা যাবে। এখানে বলা আছে আবার বর্গ একটি রম্বসও। তার মানে বর্গকে আমরা রম্বস বলতে পারবো, বর্গকে আমরা আয়তও বলতে পারবো। তার মানে এই উক্তিটি সঠিক। খ নম্বর, ট্রাপিজিয়াম একটি সামান্তরিক। দেখো, খ নম্বরের আলোচনা। ট্রাপিজিয়াম একটু খেয়াল করো, এরকম চিত্র তোমাদের মনে আছে। আর এটা হলো সামান্তরিকের চিহ্ন, ভুল হইল। ট্রাপিজিয়ামের দেখো, দুইটা বাহু সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল, দুইটা বিপরীত বাহু সমান্তরাল। আর সামান্তরিকের এই দুইটা বাহু সমান্তরাল এবং এই দুইটা বাহুও সমান্তরাল। সামান্তরিকের সবগুলা বিপরীত বাহু সমান্তরাল হইতে হবে, সমান এবং সমান্তরাল হইতে হবে। সমান্তরাল বললি, সমান আসলে এখানে বিষয় না, সমান্তরাল। এই বাহু দুইটা সমান্তরাল হইতে হবে এবং এই বাহু দুইটাও সমান্তরাল হবে, তাহলে এটাকে বলা হবে সামান্তরিক। আর এখানে দুইটা বাহু সমান্তরাল হইলেই তাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো। বাকি দুইটা বাহু সমান্তরাল হলো কি হলো না তাতে কোনো যায় আসে না। বাকি দুইটা বাহু সমান্তরাল হইলেও এটাকে ট্রাপিজিয়াম বলা যাবে, না হলেও এটাকে ট্রাপিজিয়াম বলা যাবে। তাহলে এখানে এই চিত্রটাতে লক্ষ্য করো, এখানে দুইটা বাহু সমান্তরাল, বাকি দুইটা কিন্তু সমান্তরাল না, এটাকে আমরা ট্রাপিজিয়াম বলবো। আর এখানে এই দুইটা বাহু সমান্তরাল, এই দুইটা বাহু সমান্তরাল, এটাকে আমরা সামান্তরিক বলবো। তাহলে ট্রাপিজিয়ামটাকে সামান্তরিক বলতে পারছি না, কারণ এর অপর দুইটা বাহু কিন্তু সমান্তরাল না।
এই ট্রাপিজিয়াম, এই চিত্রটা যে আঁকছে এই চিত্রটাতে লক্ষ্য করো, এর অপর দুইটা বাহু কিন্তু সমান্তরাল না, এই জন্য এই ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে না। এখানে বলা আছে ট্রাপিজিয়াম একটি সামান্তরিক, তার মানে ট্রাপিজিয়াম একটি সামান্তরিক না, এই উক্তিটি ভুল, সঠিক না। গ নম্বর, সামান্তরিক একটি ট্রাপিজিয়াম, আমি এই চিত্র দিয়ে আলোচনা করবো। গ নম্বরটা বলছে যে সামান্তরিক একটি ট্রাপিজিয়াম। আচ্ছা, সামান্তরিকটা খেয়াল করো, সামান্তরিকের এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল, মানে এই দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, এই দুইটা সমান্তরাল, এটা হলো ট্রাপিজিয়াম। আর সামান্তরিক। আর ট্রাপিজিয়ামের সংজ্ঞায় বলা হচ্ছে যে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এই বাহু আর এই বাহু সমান্তরাল, বাকি এক জোড়ার কথা কিছু বলা নেই। বাকি এক জোড়া সমান্তরাল হইলেও সেটা ট্রাপিজিয়াম, না হইলেও সেটা ট্রাপিজিয়াম। তাহলে দেখো, সামান্তরিকের যেহেতু এই এক, মানে এই সামান্তরিকটাই আমি কল্পনা করি, এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল, তাহলে সেই হিসেবে এটাকে ট্রাপিজিয়াম বলা যাবে। যদিও এই দুইটা বাহু সমান্তরাল হলেও, এটা আমি বলছি যে ট্রাপিজিয়ামের দুইটা বাহু যদি সমান্তরাল হয়, বাকি দুইটা বাহু সমান্তরাল হইলেও সেটা ট্রাপিজিয়াম, না হইলেও সেটা ট্রাপিজিয়াম। কিন্তু আমরা সামান্তরিকে জানি যে সবগুলো বাহু এই 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 একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই একজোড়া বাহু বিপরীত বাহু সমান্তরাল। তো আমি ধরে নিচ্ছি এই একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই জন্যই এটা ট্রাপিজিয়াম, বাকি একজোড়া সমান্তরাল, তারপরেও এটা ট্রাপিজিয়াম। তাহলে সামান্তরিককে ট্রাপিজিয়াম বলা যাবে, কিন্তু ট্রাপিজিয়ামকে সামান্তরিক বলা যাবে না। ঘ নম্বর, আয়ত বা রম্বস বর্গ নয়। দেখো, এই যে আয়ত, এটা হলো রম্বস, এটাকে কি বর্গ বলা যাবে কিনা? দেখো, এই আয়তটা, এর এই বাহু আর এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণটা সমকোণ, এটা আয়ত। আর বর্গের কিন্তু চারটে বাহুই সমান এবং কোণগুলো সমকোণ, তাহলে এই আয়তটাকে আমরা বর্গ বলতে পারবো না। বাট এই ধরনের আয়ত হতে পারে, চারটে বাহু সমান, এটাও কিন্তু আয়ত, এটাকে আমরা আয়ত বলতে পারি। এই আয়তটাকে কিন্তু বর্গ বলা যাবে, এই আয়তটাকে বর্গ বলা যাবে না। তাহলে সকল আয়ত কিন্তু বর্গ না, কিন্তু সকল বর্গ আয়ত। আবার দেখো, রম্বসটা আমি বাঁকা করে আঁকছি, রম্বসের বাঁকা করে আঁকতে হবে এমন কোনো কথা না। রম্বসের চারটা বাহু সমান হবে, কোনগুলো সমকোণ হবে কি হবে না সেটাতে কোনো যায় আসে না। তাহলে এই রম্বসটাকে এভাবে না এঁকে আমি এইভাবে আঁকতে পারতাম, এবং তখন এটা কিন্তু বর্গ হইতো। তার মানে রম্বস এভাবে যদি আঁকো তাহলে সেটাকে বর্গ বলা যাবে না, কিন্তু এইভাবে আঁকলে বর্গ। রম্বসের প্রত্যেকটা কোণ যখন সমকোণ হবে তখন সেটাকে বর্গ বলা যাবে, আর কোণগুলো তো সমকোণ না হইলে তখন তাকে বর্গ বলা যাবে না। আমাদের উক্তিটা ছিল আয়ত বা রম্বস বর্গ নয়। আয়ত বা রম্বস বর্গ নয়, এই কথাটা পুরোপুরি সঠিকও বলা যাচ্ছে না, পুরোপুরি ভুলও না। কোনো কোনো ক্ষেত্রে আয়ত বা রম্বস বর্গ হয়, যেমন এই ক্ষেত্রে এটা একটা রম্বস, এর প্রত্যেকটা কোণ সমকোণ, তখন এটা বর্গ বলা যাবে। আবার এটা একটা আয়ত, এর প্রত্যেকটা বাহু সমান, তখন এটাকে বর্গ বলা যাবে। কিন্তু এই ধরনের যদি আয়ত হয়, এই এই মনে করো এইটার দৈর্ঘ্য, এগুলো হলো প্রস্থ, এই দৈর্ঘ্য এবং প্রস্থের দৈর্ঘ্য সমান না, বাহুগুলো সমান না, সন্নিহিত বাহুগুলো সমান না, তখন কিন্তু এই আয়তটাকে বর্গ বলা যাবে না। তাহলে সবগুলো আয়তকে বর্গ বলা যাবে না, এবং সবগুলো রম্বসকেও বর্গ বলা যাবে না। কিছু কিছু আয়তকে বর্গ বলা যাবে, আবার কিছু কিছু রম্বসকেও বর্গ বলা যাবে। ধন্যবাদ, এই ছিল আমার ভিডিও। এরপরে আমি এই অধ্যায়ের যে অবজেক্টিভগুলো আছে, অবজেক্টিভগুলো নিয়ে আলোচনা করবো। অবজেক্টিভগুলো সলভ করতে তোমাদের বেশ প্রবলেম হয়, ওই অবজেক্টিভগুলো নিয়ে আমি আলোচনা করবো। ধন্যবাদ।